এবার ইফাত নিজের বাইক থেকে নেমে এক নীরব পাথরে দৃষ্টি নিয়ে হেঁটে এসে মেহেরের একদম সামনে এসে দাঁড়ালো। তবে সে মেহেরের ফুপুর বাসার সীমানার ভেতরে পা রাখল না, বাইরের বৃষ্টির মাঝেই দাঁড়িয়ে রইল। মেহের তার দিকে একরাশ রাগের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, অথচ ইফাতের মধ্যে সেই রাগের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। মেহের নিজের জোড়া ভ্রু কুঁচকে ক্ষিপ্ত গলায় জিজ্ঞেস করল, কি হলো, কথা বলছেন না কেন? এই বৃষ্টির মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকার মানে কি? ইফাত নিজের ভেজা মুখটা মুছে অত্যন্ত স্বাভাবিক ও শান্ত গলায় উত্তর দিল, তোমার জন্য। কিন্তু ইফাতের এ ছোট সহজ উত্তর শুনে মেহেরের মন বিন্দু মাত্র খুশি হতে পারল না। সে ভেবেছিল নিজে থেকে দূরত্ব বজায় রাখলে, ফোন না ধরলে হয়তো ইফাত একসময় তার থেকে দূরে সরে যাবে। কিন্তু এই জেদি লোকটা আজ সরাসরি তাদের বাসার নিচে এসে হাজির হয়েছে। সে খানিকটা রাগান্বিত হয়ে বলল, আমার জন্য মানে? আমি কি আপনাকে একবারের জন্য বলছি যে আপনি আমাদের বাসার নিচে এসে এভাবে দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ। ইফাত বৃষ্টির মাঝে মেহেরের চোখের দিকে তাকিয়ে তপ্ত হেসে বলল, তুমি তো এটাও বলনি যে এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবে না। মেহের ইফাতের মতো জেদি এই ছেলের কথা শুনে এক দীর্ঘ ও তপ্ত নিঃশ্বাস ফেলল। আকাশের মেঘ যেন আজ তাদের মনের কথার সাথে তাল মিলিয়ে ডাকছে। বৃষ্টির গতি ধীরে ধীরে আরও বাড়তে লাগলো, কিন্তু তবুও ইফাত এক চুলও নড়ল না। এতে মেহের এবার বেজায় চটে গিয়ে চেঁচিয়ে উঠল, আরে আপনি পুরো ভিজে যাচ্ছেন তো, ভেতরে আসুন। এভাবে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে নির্ঘাত জ্বর চলে আসবে আপনার। ইফাত এবার মেহেরের মুখের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, আবার কবে হবে? ইফাতের এই কথার আগাগোড়া কিছুই মাথায় ঢুকলো না মেহেরের। সে কপাল কুঁচকে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বলছেন? বৃষ্টির ভারী পানি ইফাতের ভেজা চুল ছুঁয়ে কপাল বেয়ে তার ধারালো নাকের ডগা দিয়ে নিচে গড়িয়ে পড়ছে। সে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে মেহেরের এই অবুঝ চাউনি দেখে স্পষ্ট বুঝতে পারল তার পাঠানো শত শত মেসেজের একটাও এই মেয়েটি আজ পর্যন্ত খুলে দেখেনি। দেখলে অন্তত এই মুহূর্তে এই প্রশ্নটা করত না। ইফাত নিজের মনেই হাসল। দুনিয়ার তার চেয়ে কম ধৈর্যশীল ছেলে বোধ হয় দুটো নেই। অথচ এই মেহের নামের মেয়েটার বেলায় তার ভেতর এত ধৈর্য, এত অপেক্ষা কোত্থেকে আসে সে নিজেও জানে না। ভালোবাসা বোধহয় আসলে মানুষকে এভাবে বদলে দেয়। ইফাত এবার নিজের ভেজা চোখ দুটো সোজা তুলে মেহেরের চোখের মণিকোঠায় স্থির করল। পরম আকুলতা ও ভালোবাসায় মাখানো কণ্ঠে এক নিঃশ্বাসে বলে উঠল, ভীষণ ভালোবাসি তোমায় ফুলকন্যা। ইফাতের মুখ থেকে এই একটা শব্দ শোনা মাত্রই মেহেরের পায়ের তলার মাটি যেন এক নিমেষে সরে গেল। সে পুরো স্তব্ধ ও নিথর হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের স্বপ্নেও কখনো ইফাতের কাছ থেকে এত বড় একটা প্রশ্নের মুখোমুখি হবে তা আশা করেনি। সে ভেবেছিল কোনো এক দূর ভবিষ্যতে হয়তো এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কিন্তু সেই কাঙ্ক্ষিত ও ভয়ানক দিনটি যে এত তাড়াতাড়ি আসবে তা মেহেরের কল্পনারও বাইরে ছিল। সে নিজের শুকনো ঢোক গেলে মনের ভেতরের তীব্র কাঁপনটা লুকিয়ে মুখখানা যতটা সম্ভব শক্ত ও কঠিন করে বলল, কি বললেন আপনি? ইফাত এবার মেহেরের এক হাতে নিজের ভেজা হাতের মুঠোয় নিয়ে পরম আকুতিতে নিয়ে আওড়ায়, তোমায় আমি প্রেমিক নই, বউ করে ঘরে তুলতে চাই ফুলকন্যা। বিয়ে করবে আমায়? ইফাতের এই সরাসরি বিয়ের প্রস্তাবে মেহেরের বুকের ভেতরটা যেন এক মস্ত বড় ভূমিকম্পে কেঁপে উঠল। তার শরীরে আর দাঁড়িয়ে থাকার মতো কোনো শক্তি অবশিষ্ট রইল না। এই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর সে কী দেবে তা কিছুতেই ভেবে পেল না সে। তার নিজের অতীতের সেই অন্ধকার অতীত, সমাজের সেই চাবুক আর নিজের কলঙ্কের কথা এক নিমেষে তার চোখের সামনে ভেসে উঠল। সে নিজের চোখের জলটুকু কোনো মতে চেপে রেখে আমতা আমতা করে কাঁপা গলায় বলল, আ আ আ আপনি যেটা চাচ্ছেন সেটা কোনোদিন পসিবল নয়। তাই চলে যান এখান থেকে, আর কোনোদিন আসবেন না আমার সামনে।
এই বলেই ইফাতের মুখের সামনে মেহেরের দরজা আটকে দিল। ইফাত কিছু সময় সেভাবেই তাকিয়ে রইল। সে কিভাবে বাঁচবে মেয়েটাকে ছাড়া? মেয়েটাকে কোনোদিন বুঝবে না তার গভীর ভালোবাসা। প্রফেসর সাহেব, আই লাভ ইউ সো মাচ। পড়ার টেবিলের খাতার উপর 2 হাত রেখে নিজের চিবুকটা ঠেকিয়ে হুট করে অত্যন্ত মিষ্টি সুরে উজানের দিকে তাকিয়ে কথাটা বলে উঠল মৌ। উজান তখন হাতের কলম নিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে ফিজিক্সের একটা ম্যাথ মৌকে বোঝাচ্ছিল। মৌয়ের মুখ থেকে এমন অসময়ে রোমান্টিক বাণী শুনে উজান নিজের হাতের কলমটা টেবিলের উপর খটাস করে রাখল। তারপর চোখ দুটো বড় বড় করে কড়া গলায় ধমকে উঠল, থাপ্পড় দিয়ে তোমার সব কয়টা দাঁত ভেঙে দেবো বেয়াদব মেয়ে। দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ। পড়াশোনার সময় এইসব আজাইরা ফালতু কথা তোমার এই পুচকে মাথায় কি করে আসে? হ্যাঁ, চুপচাপ যে ম্যাথটা করাচ্ছি ওটাতে মনোযোগ দাও। উজানের এমন রাগান্বিত ধমক খেয়ে মৌ নিজের মুখটা বেলুনের মতো চট করে চুপসে নিল। পড়াশোনা জিনিসটা তার ছোটবেলা থেকেই বরাবরই চরম অপছন্দের। সে তো মনে মনে ভেবেছিল যখন বিয়েটা হয়ে গেছে তখন অন্তত এই খাতা কলমের অত্যাচার থেকে চিরকালের মতো মুক্তি পাবে। কিন্তু এখন তো দেখছে পুরো উল্টো পুরাণ। খোদ বরের কাছে প্রতিদিন রাতে তাকে টিউশনি পড়তে হচ্ছে। উজান প্রায় ঘন্টা খানেক ধরে মৌকে একখানা মাত্র ম্যাথ বোঝানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এই অবুঝ মেয়েটার মাথায় ফিজিক্সের সূত্র যেন কিছুতেই ঢুকতে চাইছে না। এই নিয়ে উজান যতবার বকাঝকা করছে মৌ ততবারই উল্টো কোনো না কোনো কথা বলে উজানকে আরও রাগিয়ে তুলছে। মৌ এবার নিজের একটা ফর্সাগাল উজানের দিকে বাড়িয়ে দিয়ে সব কটা দাঁত কেলিয়ে হেসে বলল, এই যে থাপ্পড় দিতে চাইলেন, নিন, দেন থাপ্পড়। তবে আমার একটা শর্ত আছে, থাপ্পড় দেওয়ার পর কিন্তু আমায় জড়িয়ে ধরে ভালোবাসি বলতে হবে। উজান নিজের কপালে হাত দিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। সে গলার স্বর কিছুটা নরম করে বলল, প্লিজ পিচ্ছি আর ফাজলামো না করে একটুখানি পড়াশোনা নিয়ে সিরিয়াস হও তো। তোমার সামনে পরীক্ষা। এমন অবস্থা হলে ভালো রেজাল্ট তো দূর, তুমি পরীক্ষায় টেনে টুনে পাশ করতে পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। মৌ নিজের ঠোঁট উল্টে বলল, আমার কোনো দরকার নেই পরীক্ষায় পাশ করার। 2 দিন পর আপনার বাচ্চার মা হয়ে আপনার ঘর সংসার আর বাচ্চা কাচ্চা সামলে তাদের ঠিক মতো মানুষ করতে পারলেই তো আমার জীবন ধন্য। ফিজিক্সের সূত্র দিয়ে করবোটা কি আমি শুনি? মৌয়ের মুখে এতটুকু বয়সে সরাসরি বাচ্চা কাচ্চা মানুষ করার কথা শুনে উজান এবার চরম বিষম খেল। সে নিজের চোখ রাঙিয়ে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। দাঁড়াও ফাজিল মেয়ে, তোমাকে আজ আমি মজা দেখাচ্ছি। কিন্তু উজান কিছু করার জন্য এগিয়ে আসার আগেই মৌ খিলখিল করে হেসে টেবিল ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালো। সে নিজের ওড়নাটা সামলে নিয়ে হুট করে রুমের দরজার দিকে এক দৌড় দিল। উজান তড়িঘড়ি করে বিছানার পাশ থেকে চিৎকার করে উঠল, এই পিচ্ছি, দৌড়িও না, পড়ে গিয়ে ব্যথা পাবে। সত্যি সত্যি বলছি, দাঁড়াও। মৌ উজানের সেই উপকারী বারণ নিজের কানেই তুলল না। সে যেই না হাসতে হাসতে দরজার কাছাকাছি পৌঁছালো অমনি ঠাস করে শক্ত মেঝের ওপর আছাড় খেয়ে পড়ে গেল। উজান আর 1 সেকেন্ডও দেরি না করে ঝড়ের গতিতে এগিয়ে গেল। মৌ মেঝেতে পড়ে গিয়ে বোকার মতো ফ্যালফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, ইস, কেন যে এই খিটখিটে মানুষটার কথা শুনতে গেল না। এখন তো সত্যি খুব ব্যথা পেল। উজান কোনো কথা না বলে অত্যন্ত সাবধানে নিজের 2 হাত দিয়ে মৌকে পাজা কোলে তুলে নিল। তারপর ধীর পায়ে এনে বিছানার ওপর বসিয়ে দিল। সে নিজের দাঁতে দাঁত চেপে রাগটা নিয়ন্ত্রণ করে নিল। আমার কথা শুনো না কেন বলো তো? এত তেরামি কে করে শুনি? নারী এমন একটা শব্দ যা শুরুই হয়েছে না দিয়ে, তারপরে কিভাবে আশা করেন যে আপনাদের কথা আমরা অক্ষরে অক্ষরে শুনবো? কথাটা বলে মৌ নিজের সব কষ্ট ভুলে আবারও ফিক করে হেসে দিল। উজান তার দিকে এক তীব্র ও রাগী চ্যামড়া দৃষ্টি নিক্ষেপ করতে চট করে নিজের মুখে হাত দিয়ে চুপ হয়ে গেল। মৌ এবার খানিকটা উজানের দিকে ঝুঁকে এসে চোখ টিপে ফিসফিস করে জিজ্ঞেস করলো, রাগ করলেন? আস্ত একটা নির্লজ্জ মেয়ে তুমি। এত বড় আচার খেয়ে ব্যথা পেলে অথচ এখানে বসে বসে রাত খেলাচ্ছ। সারাদিন ফোন দেখে যত সব আজগুবি আর তেরাবেরা কথা শেখা হয়, তাই না? আজ থেকে তোমার ফোনে সম্পূর্ণ হাত দেয়া নিষিদ্ধ, ব্যান। উজান কড়া সুরে বলল। মৌ এবার উজানের শার্টের কলারটা আলতো করে টেনে ধরে আদরে গলায় বলল, লাভ ইউ শাশুড়ি হ্যান্ডসাম ছেলে। উজান এবার নিজের 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বিছানার কোণে বসে পড়ল।
এই মেয়েটাকে কোনো ব্যাকরণ বা ফিজিক্সের সূত্র দিয়ে সামলানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সে ময়ের এই মিষ্টি যন্ত্রণাদায়ক অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘর থেকে উঠে দাঁড়ালো, আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দ্রুত পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রাত তখন অনেক গভীর। পুরো চৌধুরী বাড়ি এখন নিস্তব্ধতায় ডুবে আছে। উজান রুম থেকে বেরিয়ে নিজের ভেতরের অস্থিরতা কমাতে ধীর পায়ে বাড়ির পেছনে থাকা সেই পুরনো পুকুর পাড়ের দিকে এগিয়ে এলো। এই জায়গাটা একসময় বিশেষ করে তার স্কুল কলেজ লাইফে ভীষণ প্রিয় ছিল। একা একা বসে চাঁদ দেখা আর ডায়েরি লেখার এক মস্ত বড় আশ্রয় ছিল এই পুকুর পাড়। তবে 14 বছর আগে সেই কাল রাতের পর থেকে এখানে আর তেমন একটা আশা হয় না তার। উজান যখন পুকুর পাড়ের ঘাটে গিয়ে দাঁড়িয়ে এক দীর্ঘশ্বাস ফেলল, ঠিক তখনই তার মনে হলো পেছনে ছায়ার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। সে সাথে সাথে সজোরে পেছন ফিরে তাকালো, দেখলো মৌ ঠিক চোরের মতো পা টিপে টিপে তার পিছু পিছু এত দূর চলে এসেছে। তাকে ওভাবে দেখে উজান নিজের জায়গায় স্থবির হয়ে গেল। সে নিজের দুহাত বুকের উপর আড়াআড়িভাবে বেঁধে জোড়াভ্রু কুঁচকে অত্যন্ত গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, প্রবলেম কি তোমার? মাঝরাতে এভাবে চোরের মতো আমার পিছু পিছু আসার মানে কি? একটু আগে মাত্র আছাড় খেয়ে ব্যথা পেয়েও তোমার একটু শিক্ষা হয়নি? মৌ ধীর পায়ে হেঁটে এসে উজানের একদম সামনে দাঁড়ালো। সে নিজের পায়ের আঙুলের উপর ভর দিয়ে একটু উঁচু হয়ে উজানের মুখের কাছাকাছি নিজের মুখটা নিয়ে গেল। তারপর একগাল হাসি ফুটিয়ে আওড়ালো, ও, আমার দুলহাজান যেখানে ওনার এই পুচকে বউটা ঠিক ওনার পিছু পিছু সেখানেই আসবে। ফাজলামি করো না বিচ্ছি, অনেক রাত হয়েছে, এখনই রুমে যাও। যাব না, কি করবেন আপনি শুনি? দেখো বিচ্ছি, আমার মাথাটা অলরেডি গরম হয়ে আছে, দয়া করে আমার রাগটা আর বাড়িও না। যাও এখান থেকে। তোমার এই সারাদিনের যন্ত্রণা আর পাগলামি আমি আর নিতে পারছি না। উজান কথাটি কিছুটা চড়াসড়ি বলতেই ময়ের মুখের সেই চপল হাসিটা এক নিমিষে মিলিয়ে গেল। সে অত্যন্ত করুণ ও অসহায় চোখে উজানের চোখের দিকে তাকিয়ে ভাঙা গলায় জিজ্ঞেস করলো, আমি কিন্তু আপনাকে শুধু সারাদিন যন্ত্রণাই দেই। আমি আপনাকে একটুও ভালোবাসি না আমি? ময়ের ওই বুক ভাঙা অসহায় স্বরের আকুল প্রশ্নটা উজানের কানে কোনো এক তীব্র বজ্রপাতের মতো গিয়ে বাজতে লাগলো। সে খুব ভালো করে টের পাচ্ছে তার এই রুক্ষ আর কঠিন কথায় মেয়েটা বড্ড বেশি কষ্ট পেয়েছে। কিন্তু উজানের নিজেরও তো আজ কিছু করার নেই। যে মেয়েটাকে সে নিজের মনের ভেতর থেকে ভালোবাসতে পারছে না, যাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে এখনও মেনে নিতে পারছে না, তাকে মিছে মায়ার জালে জড়িয়ে নিজের দিকে টেনে এনে ভবিষ্যতে আরও গভীর কোনো আঘাত দিতে চায় না সে। আর ঠিক সেই কারণেই সে ময়ের সাথে সবসময় এমন রুড আর রুক্ষ বিহেভিয়ার করে। কিন্তু এই অবুঝ মেয়েটা তো সেই গভীর সমীকরণ বোঝে না। উজান নিজের মনের সমস্ত আবেগ পাথর চাপা দিয়ে ময়ের ছলছল চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শীতল ও দীর্ঘলায় বলে উঠল, কিন্তু আমার তোমার এই সস্তা ভালোবাসার বিন্দুমাত্র প্রয়োজন নেই। উজান চৌধুরীর লাইফে আজ শুধু তুমি কেন, কোনো নারীর কোনো জায়গার প্রয়োজন নেই। উজান চৌধুরী নিজের অতীতে একাই বাঁচতে শিখেছে আর চিরকাল একাই বাঁচতে পারে। তার লাইফে কোনো মানুষের সান্নিধ্যের প্রয়োজন নেই, আর না কারো ভালোবাসার দরকার আছে। আমি এই ভালোবাসা শব্দটাকে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করি। এই একটা মাত্র মিথ্যে শব্দ একসময় আমার পুরো লাইফটা তছনছ করে ধ্বংস করে দিয়েছিল। আমি আমার জীবনে আর দ্বিতীয়বার এই ধ্বংসলীলা দেখতে চাই না। সো প্লিজ আমাকে আমার মতো একটু একা থাকতে দাও, আমি তোমায় রিকোয়েস্ট করছি। উজানের মুখ থেকে ঘৃণা আর একলা থাকার ওই নিষ্ঠুর দাবি শোনা মাত্রই ময়ের চোখের বাঁধ ভেঙে গেল। তার দু চোখ বেয়ে অজস্র অশ্রুধারা গাল বেয়ে টপ টপ করে নিচে গড়িয়ে পড়তে লাগলো। সে এক পা এগিয়ে এসে উজানের শার্টের বুকটা খামচে ধরে অত্যন্ত ব্যাকুল ও কাঁদতে কাঁদতে ডুকরে উঠল, কিন্তু আমার যে আপনাকে চাই চাই প্রফেসর সাহেব, শুধুই আপনাকে চাই আমার এই জীবনে। আমি সারা জীবন আপনার এই শক্ত বুকটার আলিঙ্গনে আবদ্ধ থেকে নিজের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে চাই। আপনার এই পাথরে মনের ভালোবাসায় আমি নিজেকে রাঙাতে চাই। এই মৌ চৌধুরী নামটা শুধুমাত্র উজান চৌধুরী নামক মানুষটাতে পরিপূর্ণ হতে চায়। আমি আপনাকে ছাড়া আর কিছু বুঝি না। কথাগুলো বলতে বলতে মৌ কান্নায় ভেঙে পড়ল। সে যে এই নিষ্ঠুর মানুষটার একটুখানি ভালোবাসার জন্য বড্ড বেশি কাঙাল। তাকে ঘিরেই তো সে নিজের জীবনের সবটুকু সুন্দর স্বপ্ন মনে ফেলেছে, একটা সুখের সংসার গড়ে তুলতে চেয়েছে। ঠিক তখনই উজান ময়ের খুব কাছাকাছি ঝুঁকে এলো। উজান নিজের কণ্ঠ গম্ভীর করে অত্যন্ত কর্কশ কণ্ঠে আওড়ালো, শোনো মেয়ে, তুমি
তুমি নিজের মনে মনে যেটা চাও বা যে স্বপ্ন দেখছো তা উজান চৌধুরীর জীবনে কোনোদিনও পসিবল নয়। বিগত কয়েকটা দিনে আমি তোমার সাথে একটু ভালো বিহেভ করেছি বা চকোলেট এনে দিয়েছি, তার মানে এই নয় যে আমার এই শক্ত মনে তোমার জন্য কোনো গভীর ফিলিংস বা ভালোবাসা কাজ করে। ওটা শুধুমাত্র আমার দায়িত্ববোধ ছিল, অন্য কিছু নয়। এই উজান চৌধুরী দেখিয়ে দেবে সে কোনো নারীর মায়া বা ভালোবাসা ছাড়াও চিরকাল একাই বেঁচে থাকতে পারে। সো নিজের এই দয়া মায়া করে অন্য কোথাও গিয়ে দেখাও। উজানের এই চরম শেষ বাক্যটি মোয়ের বুকে তীরের মতো এসে বিঁধল। মোয়ের হাত পায়ের সমস্ত শক্তি যেন নিমেষে হারিয়ে গেল। বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় ধড়ফড় করে উঠল। চোখ দুটো থেকে অনবরত নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। সে তো নিজের মুখ ফুটে আগেই বলেছিল সে বড় অভাগী, বড্ড বেশি ভালোবাসার কাঙাল সে। তবুও কেন প্রতিদিন এই একটি মানুষের দেওয়া কথার তীব্র আঘাতে তাকে এভাবে তিল তিল করে পড়তে হয়? দুনিয়ার সব কষ্ট সে মুখ বুজে সহ্য করতে পারলেও এই একটি মানুষের দেওয়া সামান্যতম অবহেলাও যে তার সহ্য ক্ষমতার বাইরে। ভীষণ ভালোবাসে সে এই পাথরে মনের মানুষটাকে। তাকে ঘিরেই তো নিজের মনের গহীনে একটা পরিপূর্ণ ঘর বাঁধার রঙিন স্বপ্ন বুনেছে সে। অনন্তকাল শুধু তাকে ভালোবেসে যেতে চায়, কিন্তু তার এই পবিত্র স্বপ্ন কি কোনোদিনও পূর্ণ হবে না? সে কি কোনোদিনও ঠাঁই পাবে না প্রফেসর উজান চৌধুরীর হৃদয়ের মনোকোঠায়? উজান আর একটি সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। নিজের নিষ্ঠুর গন্তব্যের দিকে পা বাড়িয়ে অন্ধকারের মাঝে হারিয়ে গেল। মুখ পূর্বের ন্যায় নিথর পাথরের মতো নিস্পন্দ হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। কিন্তু পরক্ষণেই এক তীব্র যন্ত্রণায় তার বুকটা মোচড় দিয়ে উঠল। যন্ত্রণার তীব্র বেগ সহ্য করতে না পেরে সে ওখানে শক্ত মেঝের উপর লুটিয়ে পড়ল। বুকটা যেন ফেটে যাচ্ছে তার। অথচ মোয়ের ওভাবে মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার পরেও উজান একবারের জন্য পিছনে ফিরে তাকালো না। কত শত রঙিন স্বপ্ন বুনেছিল মৌ, অথচ সেই স্বপ্নের প্রাসাদ আজ এক নিমিষেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে মেঝেতে বসে চাতক পাখির মতো তৃষ্ণার্ত চোখে উজানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ভালোবাসার দহন বুঝি এমনই ভয়ানক হয়। সে আজ বুঝতে পারছে লোকটার এই সামান্য রুক্ষ কথাতেই তার বুকটা এভাবে ভেঙে যাচ্ছে। অথচ 14 বছর আগে যখন শিরিন ওনাকে ধোঁকা দিয়েছিল তখন ওনার ঠিক কতটা কষ্ট হয়েছিল, কতটা যন্ত্রণার পাহাড় বুকে চেপে মানুষটা আজও বেঁচে আছে। কিছুক্ষণ পর মৌ নিজের চোখের জলটুকু মুছে অত্যন্ত ক্লান্ত ও ধীর পায়ে নিজের রুমের দিকে হেঁটে গেল। নিস্তেজ ও অবশ শরীরটা বিছানার এক কোণে এলিয়ে দিল সে। তবে প্রতিদিনের মতো আজ আর সে উজানের ব্যবহৃত বালিশটার দিকে হাত বাড়ালো না। মানুষটাকে জড়িয়ে ধরে ঘুমানোর সেই চিরচেনা অভ্যাসটা আজ সে জোর করেই চেপে রাখলো। আজ থেকে সে একাই ঘুমানোর অভ্যাস করবে। কিন্তু এই কঠিন চেষ্টায় সে কতটুকু সফল হবে তা কেবল উপরওয়ালাই জানেন। যে মানুষটা তার সামান্য ছোঁয়াতেই বিরক্ত হয় তাকে অন্তত মৌ আর নিজের থেকে যেচে জ্বালাতন করতে যাবে না। প্রায় ঘন্টাখানেক পর উজান অত্যন্ত শান্ত পায়ে রুমে প্রবেশ করলো। ভেতরে ঢোকা মাত্রই এক অদ্ভুত থমথমে শূন্যতা এসে গ্রাস করলো তাকে। প্রতিদিন রুমে ঢুকলেই যে মেয়েটা প্রজাপতির মতো ডানা মেলে তার চারপাশটা মুখরিত করে রাখত, আজ সে বড্ড নিশ্চুপ। উজানকে একটু হার্ট করার জন্যই হয়তো আজ মৌ রুমের সব মেন লাইট অফ করে রেখেছে। কেবল একটা ছোট ডিম লাইট জ্বালানো। সেই ডিম লাইটের লাল, নীল আর সবুজ আলোর মিশ্রণে পুরো রুমটা এক মায়াবী আলো আধারিতে আলোকিত হয়ে আছে। উজান ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। ময়ের একদম পাশে বসে তার শান্ত ঘুমন্ত মুখখানির দিকে তাকিয়ে আনমনে ফিসফিসিয়ে বলে উঠল, আই এম রিয়েলি সরি মিসেস চৌধুরী, আপনাকে আমি হার্ট করতে চাইনি। তবে আমাকে নিয়ে আপনার ঘর বাঁধার স্বপ্ন যে আমি পূরণ করতে পারবো না। সারা জীবন আমি আপনাকে আগলে রাখবো কথা দিলাম, তবে ভালোবাসতে পারবো না। উজান খেয়াল করল অতিরিক্ত কান্নার ফলে ময়ের চোখ মুখ একদম ফুলের লাল হয়ে আছে। এমনকি সেই পায়েও তার বড্ড মায়া হলো। সে ড্রয়ার থেকে একটা পেন কিলার স্প্রে এনে ময়ের সেই ব্যথাপ্রাপ্ত পায়ে আলতো করে স্প্রে করে দিল এবং নিজের দুহাত দিয়ে পরম যত্নে মালিশ করে দিতে লাগলো।
সে নিজের এই ছন্নছাড়া অভিশপ্ত জীবনে কোনো নারীকে জড়াবে না বলেই তো দীর্ঘ এতগুলো বছর নিজের মাতৃভূমিতে পা রাখেনি। কোনোদিন কোনো নারীকে আপন করতে পারবে না বলেই সে বিয়ের মতো পবিত্র শব্দটাকেও সারা জীবন এড়িয়ে চলেছে। অথচ আজ পরিবারের নেওয়া একটা ভুলের কারণে এই নিষ্পাপ পুচকে মেয়েটাকে তার পাশে এসে কতই না কষ্ট পেতে হচ্ছে। উজান মালিশ শেষ করে মোয়ের মুখের দিকে তাকানোর জন্য যেই না একটু কাছে এগিয়ে গেল, আর ঠিক তখনই ঘুমের ঘরে সজোরে নিজের পা চালিয়ে উজানের বুক বরাবর এক মস্ত বড় লাথি বসিয়ে দিল মৌ। উজান সামলাতে না পেরে একদম ছিটকে বেড থেকে নিচের মেঝেতে ধপাস করে পড়ে গেল। মেঝেতে পড়ে গিয়েও কিন্তু উজান একটুও রাগ করল না, বরং নিজের বুকের উপর হাত রেখে আনমনে হেসে উঠল। এটা তো তার এই পিচ্চি বিড়াল বাচ্চার রোজগারের কাণ্ড। ঘুমের ঘরে প্রতিদিন রাতে তাকে বউয়ের হাতের চড় আর পায়ের লাথি খেতেই হয়। তবে কপাল ভালো যে আজ পর্যন্ত সে বিছানা থেকে নিচে পড়ে যায়নি। আজই প্রথম রেকর্ড হলো। অথচ এই অবুঝ মেয়েটা নিজেই জানে না সে গভীর ঘুমের ঘরেও তার এই গম্ভীর প্রফেসর বরটাকে কতটা ভালোবাসায় আর অত্যাচারে জ্বালাতন করে রাখে। অবশ্যই তো উজান বিন্দুমাত্র বিরক্ত হয় না, বরং এক অদ্ভুত সহানুভূতি তার ভেতরে কাজ করে। উজান মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আবারও বিছানায় এগিয়ে গিয়ে অত্যন্ত সাবধানে মোয়ের নরম কোমরটা নিজের শক্ত দু হাতে আঁকড়ে ধরল এবং এক হ্যাচকা টানে তাকে নিজের চওড়া বুকের মাঝে জড়িয়ে নিল। উজানের সেই পরিচিত ও উষ্ণ ছোঁয়া পাওয়া মাত্রই মোম ঘুমের ঘরে এক তৃপ্তির নিঃশ্বাস ফেলে কোনো এক অবুঝ পাখির বাচ্চার মতো উজানের বুকের ভেতর নিজের পরম সুখ খুঁজে নিয়ে শান্ত হয়ে গেল। পরের দিন সকাল, উজান নিজের কালো বাইকটা নিয়ে যেই না ভার্সিটির মেন গেট দিয়ে ভেতরে ঢুকলো, অমনি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে লেডি টিচাররা পর্যন্ত সবাই হা করে তার দিকে তাকিয়ে রইল। করিডোরের এক কোণে দাঁড়িয়ে আড়াল থেকে উজানের এই রাজত্ব এন্ট্রি আর মেয়েদের ওই হা করে তাকিয়ে থাকা পাহারা দিচ্ছিল মৌ। মুখে সে কাল রাতে বলেছিল বটে যে উজানকে আর বিরক্ত করবে না, কিন্তু এই পাগল মানুষটাকে চোখের আড়াল করে রাখা কি আর তার পক্ষে সম্ভব? সকালবেলা ঘুম থেকে ওঠার পরও সে উজানকে ইচ্ছে মতো জ্বালিয়ে এসেছে, আর এখন আবার এখানে চোরের মতো লুকিয়ে পাহারা দিচ্ছে। মৌয়ের মতে বাইরের এই ডাইনি মেয়েগুলোর অনেকগুলো চোখ তার হ্যান্ডসাম বরের উপর লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু এই মিসেস উজান চৌধুরী বেঁচে থাকতে ওসব অন্য মেয়েদের ডাল বলতে সে কিছুতেই দেবে না। উজান বাইকটা পার্কিং এ রেখে নিজের পার্সোনাল কেবিনের দিকে যেই না পা বাড়াবে, ঠিক তখনই ঝড়ের গতিতে এসে তার সামনে পথ আগলে দাঁড়ালো শিরিন। শিরিনও আসলে এই একই কলেজের নতুন জয়েন করা ম্যাম। অবশ্যই এই স্বনামধন্য কলেজে তার জয়েন করার একমাত্র প্রধান কারণই হলো উজান চৌধুরী। উজানকে যে কোনো মূল্যে নিজের জীবনে ফিরিয়ে পাওয়ার এক নতুন কুৎসিত উপায় এটি। শিরিন আজ একটা জমকালো লাল রঙের শাড়ি পরে চড়া মেকআপ নিয়ে একদম সেজেগুজে উজানের সামনে এসে দাঁড়ালো। উজান ধীর পায়ে হেঁটে আসছিল, কিন্তু শিরিনকে সামনে দেখা মাত্রই সে তার দিকে এক পলক না তাকিয়ে সোজা তাকে পাশ কাটিয়ে চলে গেল। পুরো করিডোরে বেশ কয়েকজন স্টুডেন্ট আর স্টাফ তাদের দিকে তাকিয়েছিল, ফলে সবার সামনে এমন উপেক্ষায় চরম অপমান বোধ করলো শিরিন। সে রাগে ক্ষোভে আর দুঃখে আবারও তড়িৎ গতিতে উজানের পিছু নিল এবং সোজা তার পার্সোনাল কেবিনে গিয়ে পৌঁছালো। উজান নিজের কেবিনে ঢুকে সবেমাত্র চেয়ারে হেলান দিয়ে বসেছিল, ঠিক তখনই অনুমতি ছাড়া ধরফর করে রুমে আগমন ঘটল শিরিনের। তাকে ভেতরে ঢুকতে দেখা মাত্রই উজানের জোড়াভ্রু কুঁচকে কপাল চওড়া হয়ে গেল। সে নিজের চোখের সানগ্লাসটা টেবিলের উপর রেখে রাগান্বিত দৃষ্টিতে বাঘের মতো গর্জন তুলে চেঁচিয়ে উঠল। এই কালনাগিনি, তুই কার পারমিশন নিয়ে আমার পার্সোনাল কেবিনে ঢুকেছিস? হ্যাঁ, তোকে কি আমি এখানে আসার কোনো রাইট দিয়েছি? জাস্ট গেট আউট। শিরিন উজানের এমন রুক্ষ ব্যবহারে বিন্দুমাত্র দমে না গিয়ে উল্টো নিজের ওড়নাটা ঠিক করে বলল, জাস্ট শাট আপ উজান। তুমি সবসময় আমার সাথে এমন মিসবিহেভ কেন করো বলো তো? আমি মানলাম 14 বছর আগে তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য তুমি বড্ড বেশি কষ্ট পেয়েছিলে, তাই বলে আজ এত বছর পরও তুমি আমার সাথে রোজ এমন থার্ড ক্লাস আচরণ করবে? উজান নিজের চেয়ার ছেড়ে বিদ্যুৎ গতিতে টেবিলের ওপাশে এসে দাঁড়িয়ে কড়া গলায় ধমকে উঠল, ইউ জাস্ট শাট আপ শিরিন। তোর মতো একটা চরিত্রহীন আর খচ্চর মেয়ে চলে যাওয়ার জন্য উজান চৌধুরীর
নিজের লাইফে কোনোদিনও 1 সেকেন্ডের জন্য কষ্ট পাইনি, মনে রাখিস। সো বেশি নাটক না করে এখনই আমার কেবিন থেকে দূর হ। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। কিন্তু উজানের এই হিংস্র সলুক রাগে কণ্ঠস্বরেও শিরিনের মাঝে কোনো ভ্রুক্ষেপ হলো না। সে নিজের জায়গায় নির্লজ্জের মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ করে সে আরো এক পা এগিয়ে গিয়ে উজানের একদম গা ঘেঁষে দাঁড়ালো। এত রেগে যাচ্ছ কেন বেবি? আমি তো তোমায় আজও ঠিক আগের মতোই ভালোবাসি। চলো না, অতীত ভুলে আমরা দুজনে আবারও নতুন করে সব কিছু শুরু করি। ভালোবাসি আর নতুন করে শুরু করার ওই নির্লজ্জ প্রস্তাব শোনা মাত্রই উজানের মাথার রাগ দপদপ করে উঠল। সে আর এক মুহূর্ত নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে নিজের এক হাত দিয়ে শিরিনের গলা শক্ত করে চেপে ধরে তাকে দেয়ালের সাথে ঢলে ধরল উজান। নিজের দাঁতে দাঁত পেশে চোখ দুটো লাল করে কটমট করে বলল, এই কালনাগিনী, ভালোবাসি ওয়ার্ডটা যদি তোর এই অপবিত্র মুখ দিয়ে আর একবারও রিপিট করিস, তবে তোকে আমি এখানেই খুন করে মাটিতে পুঁতে দেব। আর তুই কি বললি? সব কিছু নতুন করে শুরু করবি? লাইক সিরিয়াসলি? তোর কি মনে হয় প্রফেসর উজান চৌধুরীর তোর মতো একটা অন্যের ফেলে দেওয়া সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট বা রুচি আছে? উজান শিরিনের মুখের একদম কাছে নিজের মুখটা নিয়ে তীব্র উপহাসের সুরে আবারও আওড়ালো, যেখানে আমার নিজের ঘরে অলরেডি একটা লাল টুকটুকে আসমানের ডানাকাটা পরীর মতো পবিত্র বউ রাজত্ব করছে, সেখানে আমি তোর মতো একটা থার্ড ক্লাস আর সস্তা মেয়ের দিকে চোখ তুলে তাকাবো? ওই এটা তোর ওই গোবর ভরা মাথায় কিভাবে ভাবলি শুনি? শিরিন উজানের ওই লোহার মতো শক্ত হাতের খাঁচায় আটকে গিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম হলো। সে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো। উজান তাকে এক ঝটকায় দূরে ছুঁড়ে মারলে সে মেঝেতে পড়ে গিয়ে কোনো মতে নিজের গলা চেপে ধরে কাশতে লাগলো। হঠাৎ করেই উজানের মুখ থেকে নিজের ঘরের বউ আর আসমানের পরীর কথা শোনা মাত্রই শিরিন আকাশ থেকে পড়ার মতো তীব্র চমকে সোজা হয়ে তাকালো। উজান চৌধুরী বিয়ে করেছে, অথচ সে নিজেই এই খবর জানে না। সে বড় বড় চোখ করে জিজ্ঞেস করলো, বউ মানে? তুমি তুমি বিয়ে করেছো উজান? কবে, কখন, কাকে বিয়ে করলে তুমি? উজান নিজের ঠোঁটের কোণে এক চরম বিজয়ের হাসি ঝোলালো। সে প্যান্টের পকেটে দুই হাত গুজে পা ফেলে আবারও নিজের সেই ঘূর্ণায়মান চেয়ারটায় গিয়ে বসলো। তারপর নিজের ব্ল্যাক সানগ্লাসটা স্টাইল করে চোখে পড়তে পড়তে ঘড়ির দিকে তাকিয়ে জবাব দিল, আজ থেকে ঠিক 21 দিন 17 ঘন্টা 34 মিনিট এবং 11 সেকেন্ড আগে। আর উজান চৌধুরী কোনো থার্ড ক্লাস মেয়েকে নয়, একটা কিউট বিড়ালের বাচ্চার মতো পুচকি পরীকে নিজের বউ বানিয়েছে। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি মিস শিরিন, নয়তো পরের বার শুধু গলা টেপাতে শেষ হবে না, মাইন্ড ইট। শিরিন এবার চিৎকার করে উঠল, কি বিয়ে করেছো মানে? আমি মানি না তোমার এই বিয়ে। উজান, তোমার বউ শুধু আমি হব, আর কেউ নয়। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। উজান খানিকটা সামনের দিকে ঝুঁকে এসে বাঁকা হাসি ফুটিয়ে আওড়ালো, প্রফেসর উজান চৌধুরী একবার ইউজ করা টিস্যু কখনো দ্বিতীয়বার ইউজ করে না। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে তো কোনো জন্মেও নয়। উজান চৌধুরীর লাইফে অলরেডি একটা পরী রাজত্ব করছে, সেখানে তোর মতো মেয়ের নোংরা ছায়া তো ভুলেও আর আমার উপর পড়বে না। এরপরেও যদি নেক্সট টাইম তুই আমাকে বা আমার পার্সোনাল লাইফে কোনো রকম ডিস্টার্ব করতে আসিস, তবে আমার ওই বিড়ালের বাচ্চাকে তোর পেছনে লেলিয়ে দেব। উজান চৌধুরীর হাত থেকে হয়তো তুই কোনো মতে বেঁচে ফিরলেও ফিরতে পারিস, কিন্তু মিসেস উজান চৌধুরীর হাত থেকে তোর ছাড়া পাওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা নেই, মাইন্ড ইট। কথাটা শেষ করে উজান আর কোনো সুযোগ না দিয়ে শিরিনকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের কেবিন থেকে বের করে দিল। তারপর ধীর পায়ে এসে নিজের ঘূর্ণায়মান চেয়ারটায় আরাম করে বসলো। নিজের দুই চোখ বন্ধ করে এক স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল সে। অতঃপর ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হাসি ফুটিয়ে শান্ত স্বরে আওড়ালো, পিচ্ছি, এদিকে এসো। কিন্তু কেবিনের ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। উজান আগের মতোই চোখ বন্ধ রাখা অবস্থাতেই এবার গলার স্বর কিছুটা গম্ভীর করে বলে উঠল, কি হলো? পুচকে বিড়ালের বাচ্চা নিজে থেকে লক্ষ্মী মেয়ের মতো সামনে আসবে, নাকি আমি নিজে গিয়ে টেনে নিয়ে আসবো? পড়ার নির্দেশ শোনা মাত্রই কেবিনের এক কোণে থাকা বড় পর্দার আড়াল থেকে গুটি গুটি পায়ে ভেজা বিড়ালের মতো বের হয়ে এলো মো।
তার ড্যাব ড্যাব করা বড় বড় চোখ দুটোতে তখন এক আকাশ বিস্ময় আর কৌতূহল। সে উজান এই কেবিনে আসার অনেক আগেই এখানে এসে লুকিয়েছিল, অথচ মানুষটা চোখ বন্ধ করে রেখেই, তাকে এক নজর না দেখেই একদম নিখুঁতভাবে বুঝে ফেললো মৌ এখানেই আছে। উজান এবার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে মৌয়ের সামনে গিয়ে এক ঝটকায় মৌকে দুহাতে উঁচু করে তার সামনে থাকা বড় টেবিলটার উপর বসিয়ে দিল। তারপর সে নিজে আবারও নিজের চেয়ারটায় গিয়ে আরাম করে বসলো। মৌ তখনও উজানের এই জাদুকরি কাণ্ডের দিকে পুরো হা করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখে উজান শব্দহীন হাসলো। মৌ এবার অত্যন্ত মিনমিন স্বরে জিজ্ঞেস করলো, আচ্ছা প্রফেসর সাহেব, আপনি কিভাবে বুঝলেন যে ওই পর্দার আড়ালে লুকিয়ে আছি? তুমি যে শুধু এখানে লুকিয়ে রয়েছো উজান চৌধুরী কেবল ততটুকুই জানে না। তুমি যদি আমার নজর থেকে 10 মাইল দূরেও থাকো না, তবুও কোনো রকম দ্বিধা ছাড়াই উজান চৌধুরী বলে দিতে পারবে তার এই পুচকি বউটা সেখানে বসে বসে কি কি ফাজলামো করছে। মৌ এবার উজানের চোখের দিকে নিজের গভীর দৃষ্টি স্থির করলো। অত্যন্ত আকুল ও নরম সুরে প্রশ্ন করলো,